এইভাবে জনগণের করের টাকা এইভাবে মোচ্ছব করবেন, হারবেন, তো সবাই জানে। ওই সিবিআই ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে, তদন্তের নির্দেশ কবে অল্টার্ড হয়? সরকার সত্যি কথা বলতে কি, যে পরিসংখ্যানটা দিয়েছে সাধারণ নিয়মেই সেটা ঠিক নয়। ফলে সরকারকে জনগণের প্রতিটি দেয় অর্থের উপযুক্ত ব্যবহার করতে হবে। এই মুহূর্তে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বিচারপতি নেই। 3টে বেঞ্চ একটাতেও নেই। কপিল সিব্বালও ছিল, অভিষেক মনু সিংভিও ছিল, কল্যাণ ব্যানার্জিও সেখানে এসে উপস্থিত হয়েছিল। অর্থাৎ তারা, আমার মনে হচ্ছে যে এজলাসে বোধহয় মুখ দেখাতে পারলেই তারা কিন্তু সরকারের থেকে রেমুনারেশনটা কালেক্ট করে নিতে পারে। একদিনে ইন্টারভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে আর কিভাবে সবাই জানতো। এই ডিএ মামলার পরিণতি কি হবে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে চলে যান, সবাই জানে কি হবে। হারবে, 6বার হেরে বুঝতে পারেনি, 7বার হারতে গেছে, সবাই জানে কি পরিণতি হবে। না, জনগণের করের টাকায় এটাকে দীর্ঘায়িত করবো, কর্মচারীদের ন্যায্য অধিকার দেব না, দীর্ঘায়িত করবো। আরটিআই করে যে তথ্য উঠে এসছে 2019 থেকে 2020 অর্থবর্ষ এবং 2023 থেকে 2024 অর্থবর্ষ, এর মাঝখানে ঠিক উকিল বাবদ 65 কোটি টাকা খরচা করেছে রাজ্য সরকার। ডিএ দিতে গেলে রাজ্য সরকারের কোষাগারে টাকা থাকছে না, তাদের কোমর ভেঙে যাচ্ছে। রাজ্য সরকার ঠিক চাইছেটা কি বা করছেটা কি আপনার মত? দেখুন, আমি জানি না 65 কোটি টাকা মানে কতটা সময় পরিপ্রেক্ষিতে, কোন কোন মামলার পরিপ্রেক্ষিতে বলেছেন। যদি 65 কোটি টাকাও হয়ে থাকে, 2019-20 অর্থবর্ষ থেকে 2023-24 অর্থবর্ষের রেকর্ড এটা। তারপরেও তো আবার মামলা হয়েছে, এখনো তো প্রতিদিন হয়ে চলেছে। দেখুন, জনগণের করের টাকায় কর্মচারীদের দিয়ে দেবেন না। 6বার হেরেছেন, 6বার হারার পরেও আপনাদের এটা এখনো পর্যন্ত অনুধাবন হলো না যে আপনাদের এই ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। তাহলে যে আইনসঙ্গত অধিকার, এটা বোঝার জন্য আপনাকে 6বার যদি হারতে হয়, তাহলে 6বারের ফিস দিতে হবে যারা অ্যাপিয়ার করবে। আর যদি সরকার বুদ্ধিমান হয় তাহলে কি করবে, যে বাবা আমার আন্ডারস্ট্যান্ডিং এ ভুল ছিল, কিন্তু মমতা ব্যানার্জি বুদ্ধিমান হতো যে আমি বাবা বুঝিনি, প্রথমে অ্যাকসেপ্ট করে নিলাম যে না, কর্মচারীদের দিয়ে দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, অতএব মাসে মাসে অল্প অল্প করে হলেও কর্মচারীদের দিয়ে দিই, তাহলে ওই উকিলদের ফিস লাগতো না। এটা তো বুদ্ধিমানের কাজ না। 1বার হেরে বুঝলেন না, 2বার হেরে বুঝলেন না, 3বার হেরেও বুঝলেন না, 4বার হেরেও বুঝলেন না, 5বার হেরেও বুঝলেন না, 6বার হেরেও বুঝলেন না। আর এই 6বার হেরে না বোঝার অর্থ হচ্ছে 6বারে উকিলদের ফিস দেওয়া। জনগণের করের টাকায় জনগণের কর্মচারীদের আপনি দিয়ে না দেওয়ার জন্য 6বার হারছেন, জনগণের করের টাকা দিচ্ছেন। দেখুন, উকিলরা ফিস পাওয়া উচিত, উকিল অবশ্যই ফিস পাবেন, এবং যিনি অ্যাপিয়ার করছেন তিনাকে 65 কোটি কেন, 650 কোটি টাকাও তিনি পেতে পারেন, আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু সরকার তো রয়েছে জনগণ দ্বারা নির্বাচিত, তারা কি করছে? সরকার কোথায় টাকাটা খরচা করবে? আলোতে, রাস্তা তৈরি করার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, নাকি জনগণের করের টাকায় দিয়ে না দেওয়ার জন্য জনগণের কর্মচারীদের, সরকারি কর্মচারীদের 6বার হেরে 7মবারেও হারতে যাবেন? এই যে ধরুন, যখনই কলকাতা হাইকোর্ট প্রথম রায় দিল, তারপরেই তো আপনি যদি দিয়ে দিতেন, তাহলে মাসে মাসে দিলে তো এতটা চাপও পড়তো না, এই ডিএও দেওয়া হয়ে যেত কর্মচারীদের, আবার এই জনগণের করের টাকায় আইনজীবীদের ইয়েও লাগতো না। এই যে জনগণের করের টাকা খরচা হচ্ছে, জনগণ কি উপকৃত হচ্ছে? জনগণ কি করে উপকৃত হবে? জনগণের করের টাকা, যখন জনগণের করের টাকায় ফিস দিতে গেলেন সরকার কিসের জন্য?
না মিউনিসিপ্যালিটিতে স্ক্যাম হয়েছে সেটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সরকারের পছন্দ না, মানে মমতা ব্যানার্জিদের পছন্দ না। তাহলে চলো অ্যাপিলে যাই। অ্যাপিলে গেলেন, হারলেন। জনগণের করের টাকায় আইনজীবীরা ফিস পেল। সেটার এগেনস্টে সুপ্রিম কোর্টে গেলেন, হারলেন। জনগণের করের টাকায় সুপ্রিম কোর্টে গেলেন। জনগণের কোনো লাভ হলো? এখন সিবিআই তদন্ত হচ্ছে, লাভ হয়েছে? একটা সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে মিউনিসিপ্যালিটি স্ক্যামে। এটা সরকারের কিসের মাথা ব্যথা? মিউনিসিপ্যালিটির নিয়োগের ক্ষেত্রে ওই দমদমে ওই যে সুজিত বসুর বাড়িতে কয়েকদিন আগে রেড করেছিল, তাদের জনগণের কি অসুবিধা হতো যদি অ্যাপিল না করতে, সেলফি না করতো? এইভাবে জনগণের করের টাকা এইভাবে মোচ্ছব করবেন, হারবেন, তো সবাই জানে। ওই সিবিআই ইনভেস্টিগেশন, একটা ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে, তদন্তের নির্দেশ কবে অল্টার্ড হয়? রিয়ার অফ দ্য রিয়ারেস্ট কেসে অল্টার্ড হয়। অল্টার্ড হয় না তা বলছি, রিয়ার অফ দ্য রিয়ারেস্ট কেসে অল্টার্ড হয়। তদন্তের নির্দেশ মানে কেউ দোষী প্রমাণিত হয়ে যাওয়া না। তদন্তের নির্দেশ দিয়েছে। ও বাবা না, তদন্তের নির্দেশ দিয়েছে, মমতা ব্যানার্জির খুব বিক্ষোভ। কারণগুলো পরে বোঝা যাচ্ছে যে সুজিত বসুর বাড়িতে রেড হলে বোঝা যায় যে কারণগুলো এগুলোই। একদিনে ইন্টারভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে আর কিভাবে এই নিয়োগ হয়েছে। আসলে এগুলো হচ্ছে কি বলুন তো, জনগণকে বোকা বানানো। জনগণ ভোট দিয়েছে, জনগণ করের টাকা দিচ্ছে, সেই করের টাকা নিয়ে জনগণের করের টাকাগুলোকে দুর্নীতি করছে। সেই দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে তদন্ত আটকাতে আবার জনগণের করের টাকাতেই ফিস হচ্ছে। দেখো না, উকিলরা ফিস পাবে, এর মধ্যে আমার কোনো প্রকার, কারণ আমিও তো ফিস নিই। কেউ সরকারের পক্ষে দাঁড়িয়ে ফিস নেন, কেউ পিটিশনের পক্ষে, ঠিক আছে? ফলে ফিস নেওয়ার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। কারোর ফিস অনেকেই দেখি কমেন্ট করেন যে 25 লাখ টাকা একজন আইনজীবী ফিস নেন, বা 15 লাখ টাকা ফিস নেন পার অ্যাপিয়ারেন্স। 15 লাখ টাকা কেন, 15 কোটি টাকাও নিতে পারেন, তা নিয়ে কোনো বক্তব্য নেই। যার দক্ষতা যত বেশি সে তত ফিস নেবে, এর মধ্যে আমার কোনো বক্তব্য নেই। ইভেন দক্ষতা না থাকলেও তিনি ফিস নিতে পারেন। তার কাছে গেছে কেন? সে সরকারি যাক আর অন্য সাধারণ জনগণই যাক, গেছে কেন? ফলে এটার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। সেই ডক্টরের ফিস বা আইনজীবীর ফিসের মধ্যে কোনো অন্যায় নেই, অবশ্যই নেবে, তো চুরির টাকা না। কিন্তু সরকার যখন ফিস দেবে সেটা কিন্তু জনগণের টাকা। ফলে সরকারকে জনগণের প্রতিটি অর্থের উপযুক্ত ব্যবহার করতে হবে। মিউনিসিপ্যালিটি স্ক্যাম, তাতে সিবিআই তদন্ত, তাতে সরকারের এত মাথা ব্যথা কেন? এত সরকারের গোসা হলো কেন? পরবর্তীতে কারণটা বোঝা গেল, ও বাবা, সুজিত বসুর বাড়িতে রেড, এই জন্য গোসা। আসলে পলিটিক্যালি এরা দুর্নীতিগ্রস্ত, তারা ক্ষমতা পেয়েছে, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে, এবং দুর্নীতি করার পরে ধরা পড়ে যায়। সেই ধরা পড়ে যাওয়ার পরে এরা সিবিআই তদন্ত আটকাতে যায়। এটা দুর্ভাগ্যজনক। জনগণের করের টাকা এইভাবে মচ্ছব হবে, এইভাবে নষ্ট করা হবে, এটা দুর্ভাগ্যজনক। দেখুন, সরকার যখন একটা মামলা করছে, সেই মামলা নিশ্চিতভাবেই সরকারকে বুদ্ধিমত্তার সহিত করা উচিত। জনগণের করের টাকা, যে আমি আদৌ এই মামলাটি আমার করার প্রয়োজন আছে কি নেই। সাধারণ জনগণ সে ডিপ্রাইভড হচ্ছে, সে মামলা করছে, কিন্তু সরকার, একটা মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি হয়েছে, সেখানে আদালত সিবিআই তদন্তের নির্দেশ, এতে সরকার কেন এগ্রিভড হবে? এতে একটি সরকার কেন এগ্রিভড হবে? পশ্চিমবঙ্গ সরকারের এগ্রিভড হওয়ার কারণ কি? না আমরা তদন্ত করব, ও তোমার পুলিশ তদন্ত করবে, তাহলে তো সুজিত বসুর বাড়িতে কোনোদিন জীবনে রেড হতো না। এই সিবিআই তদন্ত যত নির্দেশ হয়েছে, কিন্তু সব মানে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ করতে পারতো, বা কেউ ধরা পড়তো, অনেক ধরা পড়তো?
কোনোদিন জীবনে ডাকতেও না। আসলে এটাই চেয়েছিলেন, সেই জন্য জনগণের করের টাকায় তদন্ত আটকাতে রেখেছিলেন। এই ক্ষেত্রে এটা হচ্ছে অন্যায়। জনগণের করের টাকা ব্যবহার করে আপনার দলের নেতা, ওই দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদের বাঁচাবেন, এটা অন্যায়। 65 কোটি টাকা বা 650 কোটি টাকা আমি মনে করি না। দেখুন, যার যত ফিজ, সে যত টাকা ফিজ নিয়েছেন তার থেকেও বেশি টাকা ফিজ নিতে পারতেন। আমার ওই নিয়ে কোনো বক্তব্য নেই। গেছেন কেন? গেছেন কেন তার কাছে? যে 15 লাখ নেয় বা 25 লাখ নেয় বা 35 লাখ নেয়, তার কাছে গেছেন কেন? এরাই আবার উকিলদের গালাগালি দেয়। আবার সেই উকিলদেরই, মানে সরি শব্দবন্ধ ব্যবহার করার জন্য, পায়ে পড়ে যেদিন এই একটা তদন্ত হয়ে গেলে সেই উকিলদেরই পায়ে পড়তে হয়। কোনো না কোনো উকিলের তো পায়ে পড়ে, যে গুরু বাঁচান, বাবা বাঁচান বলে ছুটে যেতে হয়। চেম্বারের বাইরে 3.5 ঘন্টা বসে থাকে, ঢুকতে গেলে বলে এই চুপ করে বস। টাকা দেওয়ার পরেও ট্রিটমেন্ট যা পাই সে জিজ্ঞাসা করবেন যারা যায়। স্যার, এই যে জনগণের করের টাকার যে প্রসঙ্গ বারংবার উঠে এসছে, যদি ডিএ মামলার ক্ষেত্রে আমরা বিষয়টি দেখি, ডিএ দিতে ব্যর্থ রাজ্য সরকার, বলছে টাকা নেই, কোমর ভেঙে যাবে। অন্যদিকে এই ডিএ মামলা আটকানোর জন্যই আপনার আমার করের টাকা দিয়ে উকিল রেখেছেন, তারা যাতেই ডিএ তাদের না দিতে হয়, সেই টাকা বাবদ একেবারে বছরে অর্থবর্ষে 65 কোটি। কি বলবেন? 65 কোটি তো সরকার, সত্যি কথা বলতে কি, যে পরিসংখ্যানটা দিয়েছে সাধারণ নিয়মেই সেটা ঠিক নয়। কারণ যেটা বলছি, যে পরবর্তীকালে যে 24 মার্চ পর্যন্ত, তারপরে 24 এপ্রিল থেকে আমাদের ডিএ মামলা আরও মানে 22-23 বার উঠেছে। এবং সব থেকে যেটা বলছি, যে আমাদের যে তৃতীয় বেঞ্চ, প্রথম বেঞ্চ এবং সেকেন্ড বেঞ্চে মামলা প্রায় হয়নি। থার্ড বেঞ্চ মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ শুরু হয়েছিল 25 মার্চ 2025। সরকার বুঝে গেছিল এবার কিন্তু একটা কিছু হতে যাচ্ছে, তাই আমরা লক্ষ্য করেছি সেখানে মানে সব নামি দামি অ্যাডভোকেট ব্যারিস্টারকে দাঁড় করিয়েছে। কপিল সিব্বালও ছিল, অভিষেক মনু সিংভিও ছিল, কল্যাণ ব্যানার্জিও সেখানে এসে উপস্থিত হয়েছিল। অর্থাৎ তারা, আমার মনে হচ্ছে যে এজলাসে বোধহয় মুখ দেখাতে পারলেই তারা কিন্তু সরকারের থেকে রেমুনারেশনটা কালেক্ট করে নিতে পারে। কেন কল্যাণ ব্যানার্জিকে আমি লক্ষ্য করেছি, আমরা সেখানে গিয়ে চুপচাপ বসেছিল। কেন বসেছিল? এবং সেই লিস্টে আমরা দেখেছি মানে 16 থেকে 18 জন অ্যাডভোকেটের নাম অর্ডারগুলোতে আছে। তো তাদেরকে তো পয়সা দিতে হয়েছে, কারণ সরকারের পক্ষ হয়তো তারা বসেছিল। তা সেখান থেকে 25 মার্চ 2025 থেকে এবং 8ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত 13 বার মামলাটা উঠেছে। কয়েকবার হয়নি, কিন্তু তারা তো উপস্থিত ছিল। আমরাও যেমন উপস্থিত ছিলাম, সরকার পক্ষেরও উপস্থিত ছিল। সেই সব হিসাবগুলো ধরলে আরো অনেক বেশি। আর দেখুন ব্যাপারটা, এগুলো তো বারংবার, মানে ধরুন এখানে আরটিআইতে রিপোর্ট একটা দিয়েছে বটে, কিন্তু সাধারণ মানে কর্মচারী সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বারবার তো এই কথা বলছে যে আপনার ট্যাক্সের টাকায় সরকার এইভাবে যে কোনো মামলায় আটকাতে চাইছে। অর্থাৎ জানে হারবে, তবু আটকাতে চাইছে। তা এখন যাদের লজ্জা নেই তাদেরকে এইসব কথা বলেও লাভ নেই। আরটিআই করেছে, রাজনৈতিক দলগুলোও করে না এখন আর। কারণ এই সরকারের কাছ থেকে কোনো যদি নথি পাওয়াও যায়, তারা বলে যাক, আমরা তো আমাদের কাজগুলো করে নিচ্ছি। এই একটা মনোভাব হয়ে গেছে। এত দুর্নীতি এখন গা সওয়া হয়ে গেছে। অতএব 65 কোটি বা তার ডবলও যদি হয়, তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার। তোমরা হাইকোর্ট আছে। সব থেকে বড় প্রশ্ন আমরা করি যে মাননীয় রাজীব গান্ধী মহাশয় এই যে ট্রাইব্যুনালে, একটা হচ্ছে স্টেট ট্রাইব্যুনাল, একটা হচ্ছে সেন্ট্রাল ট্রাইব্যুনাল,
গঠন করেছিল। কেন গঠন করেছিল? যাতে সরকারি কর্মচারীরা, তারা তো খুব বেশি যে বেতন পায় তা তো না, ওই যে ট্রাইব্যুনালে তাদের মামলাগুলো যাতে শোনা হয় এবং সেই পরিপ্রেক্ষিত যাতে সরকার ব্যবস্থা নেয়। কিন্তু ট্রাইব্যুনালের যে রায়, সব জায়গায় দাঁড়ান, দেখো ট্রাইব্যুনাল কথা বললে তো, ট্রাইব্যুনাল গুলোর অবস্থা কি করেছে যারা ট্রাইব্যুনালে মানে যান এখন তো তারা নেই তো, মানে এই মুহূর্তে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বিচারপতি নেই। 3টে বেঞ্চ একটাতেও নেই। মানে দুজন করে এই অবস্থা তৈরি হয়েছে। দেখুন, ট্রাইব্যুনাল গুলো তৈরির পিছনে একটা কারণ ছিল, যে সেই সময় যেহেতু মামলাগুলো সব হাইকোর্টে এসে জমছিল, শুনানি হচ্ছিল না। দেখুন, ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল একটা খুব সাধু উদ্দেশ্য নিয়ে, কিন্তু এই ট্রাইব্যুনাল থাকার ফলে, আমি এটা সরি টু সে মানে আউট অফ দ্য ট্র্যাক এখন বলা সরকারি হচ্ছে, কর্মচারীর বিপদ বেশি। এবং এই যে ধরুন মলয়দারা যে কথা বলছেন, যে সরকারি কর্মচারীরা তারা এই মুহূর্তে আরো বেশি বিপদের মুখে। তার কারণ ট্রাইব্যুনাল গুলোতে জাজ নেই। শুধু সরকারি কর্মচারী কেন, সরকারি কর্মচারী নিয়োগের যে মামলাগুলো সেগুলো ট্রাইব্যুনালে হয়। এই মুহূর্তে সেখানে না অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার রয়েছে, না জুডিশিয়াল মেম্বার রয়েছে। এখন রেজিস্ট্রার কি করছে? শুধু সময়টা দিচ্ছে, দিয়ে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ তারা মামলা দায়ের করতে পারছে না। তাহলে কি হচ্ছে? দিনের পর দিন সেই মামলা মামলা জমছে। জমছে। এই হচ্ছে গিয়ে দাঁড়িয়ে। তারপরে সেটাকে আমরা, সেখানেও কিন্তু আমরা গিয়েছি, আমরা জয় পেয়েছি, হাইকোর্টেও জয় পেয়েছি। তাহলে তোরা সেই সময় বিচারপতি ছিল ভাগ্যিস। তবুও তারা সুপ্রিম কোর্টে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেই দিনের পর দিন মামলাটাকে ঝুলিয়ে এইবার আমরা রিলিজ পেয়েছি। 8ই সেপ্টেম্বর মামলা শেষ হয়েছে। এবার শুধু মানে অর্ডারের অপেক্ষায় আমরা দিন গুনছি। অনেক কর্মচারী সমাজ বারবার আমাদের প্রশ্ন করছে কবে। আমরা বলছি যে এটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার, আমরা কিভাবে বলবো? আমরা অনুমান করে একটা আপনাদের কাছে বার্তা রাখতে পারি। যেমন অক্টোবরের ফার্স্ট উইক ছুটি ছিল, সেকেন্ড আর থার্ড উইক খোলা ছিল, হয়নি। আগামী সোমবার থেকে আবার 5 দিন খোলা আছে। যদি না বেরোয় তাহলে নভেম্বর। এটা বাস্তবটা বুঝতে হবে। এই হচ্ছে। আর আমরা অন্তত 3-4 দিন আগে জানতে পারবো। কজ লিস্ট বেরোয় তো, কজ লিস্ট পরিপ্রেক্ষিতে কবে ভার্ডিক্টটা বেরোবে সেটা আমরা জানতে পারবো। যদি সামনের সপ্তাহ, আজকেও একটা সম্ভাবনা আছে রাতের দিকে যদি কজ লিস্ট বেরোয়, মঙ্গল বুধবার যদি হয়, বা সোমবার দিন মানে কালকে শনিবারও সম্ভাবনা আছে। কারণ কোর্ট এমনি বন্ধ থাকলে অফিসিয়ালভাবে খোলা থাকে। সেক্ষেত্রে কজ লিস্ট যদি বেরোয় সামনের সপ্তাহে হতে পারে ভার্ডিক্টটা। এই হচ্ছে ব্যাপার, নাহলে নভেম্বর চলে যাবে। দাদা, একেবারে শেষ প্রশ্ন, এই যে অর্থবর্ষে যে হিসেব আমরা দেখতে পাচ্ছি, এর ভেতরে কিন্তু আরজিকর মামলা এখনো যোগ হয়নি। আরজিকর মামলা যোগ হলে সেটা 75 to 100 হতে পারে, এমনটা ডিএ মামলাও তো যোগ হয়নি। ডিএ মামলা তো যোগ হয়ে যেত। ডিএ মামলার শুনানি তারপরেই তো হয়েছে। ফলে দেখুন, আপনি যেটা বলছেন, দেখুন খরচা তৃণমূলকে বাঁচাচ্ছে জনগণের টাকা। আলটিমেট তো তাই হয়েছে। আপনি এই যে মিউনিসিপ্যালিটি স্ক্যামের আমি উদাহরণ দিলাম, এই যে আমি অনেক মামলায় বলতে পারি। দেখুন, আমি মামলার জনগণ জানেন, ফলে আমি মামলার ডিটেলস গুলো যাচ্ছি না, কারণ হচ্ছে তাতে আপনার ইন্টারভিউটা দীর্ঘায়িত হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে মিউনিসিপ্যালিটি স্ক্যামে মানে তাও আর কি, প্রাথমিক রিক্রুটমেন্ট স্ক্যামে, প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা দেখলো যে না, মিউনিসিপ্যালিটিতেও এরকম দুর্নীতি হয়েছে। তারা অ্যাপ্লিকেশন করলো, ইডি অ্যাপ্লিকেশন করেছিল ক্যান 2, সেই ইডির অ্যাপ্লিকেশনের সাপেক্ষে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গোসা হলো কার? পশ্চিমবঙ্গ সরকার। আরে ইডি অ্যাপ্লিকেশন করলো, সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, আর গোসা হলো পশ্চিমবঙ্গ সরকারের। জনগণের করের টাকায় চলো অ্যাপিল করি, জনগণের হেরে গেল সেখানে, চলো অ্যাপিল করি, চলো এসএলপি করি সুপ্রিম কোর্টে, সেখানেও হারলো। স্বাভাবিক, সবাই জানতো ওর পরিণতি কি হবে, সবাই জানতো এই ডিএ মামলার পরিণতি কি হবে। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে চলে যান, সবাই জানে কি হবে, হারবে। 6 বার হেরে বুঝতে পারেনি, 7বার হারতে গেছে, সবাই জানে কি পরিণতি হবে। না, জনগণের করের টাকায় এটাকে দীর্ঘায়িত করব, কর্মচারীদের ন্যায্য অধিকার দেব না, দীর্ঘায়িত করব। এর ফলে কি হচ্ছে? এর ফলে জনগণের করের টাকা যে ক্ষেত্রে খরচা হওয়া উচিত, যেমন শিক্ষা, স্বাস্থ্য,
রাস্তা, আলো হচ্ছে না। সেই টাকাগুলো দেখুন, যদি আইনজীবীরা ফিস পাচ্ছে, এর মধ্যে আমি বরঞ্চ বলবো যে সেক্ষেত্রে যে আইনজীবী যিনি অ্যাপিয়ার করছেন তিনি তার দক্ষতা অনুযায়ী ফিস নিচ্ছেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু সরকার, তিনি তো বুদ্ধিমত্তার সহিত অ্যাপিল করবেন, তার তো মানে বুদ্ধি প্রয়োগ করবেন যে এইটা আদৌ অ্যাপিল করার প্রয়োজন রয়েছে কি সরকারের, না অ্যাপিল করার প্রভিশন রয়েছে বলে আমি অ্যাপিল করব। নিশ্চিতভাবে আপনি অ্যাপিল করতে পারেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাপিল মানে আদৌ করে লাভ হবে কি না, আর বা অ্যাপিল আদৌ করার প্রয়োজন রয়েছে কিনা। এই যে মিউনিসিপ্যালিটি স্ক্যামের উদাহরণ দিলাম, সেই জন্য সেখানে দুর্নীতি যদি মিউনিসিপ্যালিটিতে মানে চৌকিদার নিয়োগে বা ড্রাইভার নিয়োগে দুর্নীতি হয়, তো সরকারের কি আসবে যাবে? সরকারের তো বরঞ্চ বলা উচিত যে আমি বেশি সাহায্য করবো, যে দুর্নীতি যদি করে যদি নিয়োগ হয় সেখানে তোমরা ধরো, সিবিআই ইডিকে আমরা বেশি সহযোগিতা করবো। সরকার তো এটা বলা উচিত। উল্টে না, সিবিআই ইডি কেন তদন্ত হতে দেবো, আমরা তদন্ত করবো। তদন্ত করে কোনোদিন সুজিত বসুকে ডাকতো না? যদি এই ধরুন প্রাথমিক থেকে শুরু করে এসএসসি কোনো তদন্ত যদি পশ্চিমবঙ্গ সরকার মানে পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ করতো, তাহলে কাউ কোনোদিন ইয়েকে পার্থকে ডাকতো না মানিককে ডাকতো? আসল ধান্দা ছিল সবটাই ধামাচাপা দেব, জনগণের করের টাকায় ধামাচাপা দেওয়ার জন্য পদক্ষেপ করেছিল, হয়নি।